আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করি। অর্গানিকের সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে সেইটা আমরা শুরু করি। আচ্ছা, চ্যাপ্টারটা লিখুন, জৈব যৌগের সমাবয়বতা ও বিক্রিয়ার ক্রিয়া কৌশল। জৈব যৌগের সমাবয়বতা ও বিক্রিয়ার ক্রিয়া কৌশল। আচ্ছা, আমরা অর্গ্যানিকের ক্ষেত্রে বলি বেসিক কনসেপ্টের একটা চ্যাপ্টার আছে। বেসিক কনসেপ্ট অর্থাৎ পুরো অর্গ্যানিকটা যে চ্যাপ্টারটার উপরে বেস করে দাঁড়িয়েছে সেটাই হচ্ছে আমাদের এই সেকেন্ড চ্যাপ্টার, সমাবয়বতা এবং বিক্রিয়ার ক্রিয়া কৌশল। বেশ কিছু নতুন তথ্য আমরা এখানে জানব। তবে প্রথমে আমরা পড়ব আজকে সমাবয়বতা। অল ডিটেলস সমাবয়বতাটা আজকে আমরা শিখব। তাহলে প্রথমে সমাবয়বতা বলে আন্ডারলাইন করে দাও। সমাবয়বতা প্রথমে আমরা শিখব জৈব যৌগের সমাবয়বতা, আইসোমারিজম। আচ্ছা, প্রথমে একটু সমাবয়বতার প্রাথমিক ধারণাটা আমরা দিই, তারপরে একটা ডায়াগ্রাম বা ছক করব, এক এক করে প্রত্যেকটা ডেফিনেশন এবং তার উদাহরণ পড়ব। সমাবয়বতা আমরা এক কথায় বলি যে জৈব যৌগেরই ক্ষেত্রে কেবলমাত্র সমাবয়বতা এই ধর্মটা দেখতে পাওয়া যায়। একই আণবিক সংকেত অথচ তাদের গঠন যদি পরস্পরের থেকে আলাদা হয়, শুধু গঠন নয়, গঠনও আলাদা হবে, আবার রাসায়নিক ধর্মও পরস্পরের থেকে আলাদা হয়, তখনই জোড়াগুলিকে বলা হয় পরস্পরের সমাবয়বী, আর এই ঘটনাটাকে বলা হয় সমাবয়বতা। যে দুটো যৌগ আছে তাদের আণবিক সংকেত একই সংখ্যক পরমাণু দুজনের মধ্যে আছে, কিন্তু দুজনকে দেখতেও আলাদা এবং বলা হয় তার রাসায়নিক ধর্ম পরস্পরের থেকে আলাদা, তখনই এই জোড়াগুলিকে আমরা বলি পরস্পরের সমাবয়বী, আইসোমার, আর এই ঘটনাটাকে বলা হয় সমাবয়বতা। আচ্ছা, সমাবয়বতার খুব সহজ উদাহরণ মাধ্যমিকে একটা কমন ছিল, এখানে আসবে। আমাদের জীবনে সমাবয়বতাটা আমরা এই দুর্গাপুজোর সময় দেখতে পাই। আমরা প্যান্ডেল টু প্যান্ডেল যাই, একটা প্যান্ডেল তারপরের প্যান্ডেল বা তারপরের প্যান্ডেল, তাই তো। কিন্তু প্যান্ডেল থেকে বেরিয়ে এসে আমরা একটাই কথা বলি কি না, দুর্গাঠাকুর দেখতে গিয়েছিলাম। তাহলে একই যদি প্রতিমা হয় তাহলে এতগুলো প্যান্ডেলে আমরা যাই কেন? না, আমাদের চোখে প্রতিমাগুলো সব আলাদা লেগে যাচ্ছে, তাই তো। কিন্তু কেউ কখনো এটা বলে না যে এখানে 2 হাতের ঠাকুর আমরা দেখে এসেছি, সকলেই বলে 10 হাতের ঠাকুর। তার মানে প্রত্যেকটা গঠনে আণবিক সংকেত একই, সকলের 10 হাত, 9টা অ্যাপারেটাস, কিন্তু তবুও প্রতিমাগুলো আমাদের চোখে কী লেগে যাচ্ছে? আলাদা লাগছে। কেন? না, একটা কারণ বলা যেতে পারে, অস্ত্রের যে ওরিয়েন্টেশন, অস্ত্রের যে বিন্যাস, 9টা যে অস্ত্র দেখা যাচ্ছে হাতগুলোতে সব উলট পালট করে আছে। তুমি ভীমেশ্বরীর প্রতিমাতে যেটা দেখতে পাও, পাশের হচ্ছে বিভীষণপুর বা কিশোরপুর বা এদিকে ভগবানপুরে, সেখানে দেখা যাবে যে আলাদা তার গঠনগুলো এসেছে, বা অনেক ক্ষেত্রে অভিবিন্যাসটা আলাদা লাগছে। এক কথায় পুরো রূপটা যেন আমাদের কাছে কি মনে হচ্ছে না, আলাদা লাগছে। তখনই আমরা বলবো এই জোড়াগুলি হচ্ছে পরস্পরের সমাবয়বতা। মানে এক কথায় সমাবয়বতার কারণেই আমরা প্যান্ডেল টু প্যান্ডেল প্রতিমা দর্শনে করি, তাই না? যদি একই হতো বা একই মিস্ত্রি যদি 2-3টে প্রতিমা করতো, হয়তো এক্স্যাক্টলি একই হতো না, তবুও সেখানে একটা সামান্য পার্থক্য আমাদের চোখে পড়ে যেত। কিন্তু ডিফারেন্ট হচ্ছে গঠনগুলো আসায় আমরা বলছি যে এগুলোই হচ্ছে পরস্পরের সমাবয়বী, আর এই ঘটনাটাকে আমরা কি বলে ডাকি? সমাবয়বতা। এটাই জৈব যৌগের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে তার সমাবয়বতা, যে যতগুলো গঠন দেখব তাদের আণবিক সংকেত একই হয়ে যাচ্ছে, কিন্তু তাদের গঠনগুলো পরস্পরের থেকে আলাদা। আমরা গঠনের প্রত্যেকটাতে দেখতে পাবো কোনোটার সঙ্গে কোনোটার গঠনের মিল নেই। সে কার্বনের সংখ্যা আলাদা হতে পারে, বা গঠনের দিক থেকে আলাদা হতে পারে, কার্যকরী মূলক আলাদা হতে পারে, কোথাও না কোথাও পার্থক্য আমাদের চোখে পড়বে। তখনই সেই জোড়াগুলি হয় পরস্পরের সমাবয়বী, আর এই ঘটনাটাকে বলা হয় সমাবয়বতা।
আচ্ছা, সমাবয়বতা পড়ার শুরুতে পুরো সমাবয়বতার ছকটা আমরা কমপ্লিট করব। এর কতগুলো ভাগ আছে, তারপরে প্রত্যেকের ডেফিনেশন এবং তার উদাহরণ। প্রথমে আমরা সমাবয়বতার মূল দুটো ভাগ বসাই। একটা হচ্ছে জ্যামিতিক, প্রথমটা হচ্ছে গঠনগত সমাবয়বতা। প্রথম ঘরটাতে বসাব গঠনগত সমাবয়বতা। প্রথম ঘরটা গঠনগত সমাবয়বতা। আর এদিকের ঘরে আসবে ত্রিমাত্রিক সমাবয়বতা। গঠনগত সমাবয়বতা আর দ্বিতীয়টা হচ্ছে ত্রিমাত্রিক সমাবয়বতা। ওকে, আচ্ছা, গঠনগতর 6টা দাগ টেনে দাও। এর 6টা ভাগ আছে। গঠনগত সমাবয়বতার 6টা ভাগ, 1 2 3 4 5 আর 6। গঠনগত সমাবয়বতা তার 6টা ভাগ। ত্রিমাত্রিকেরও বেশ কয়েকটা ভাগ আসবে। গঠনগত সমাবয়বতা তার 6টা ভাগ। প্রথম ভাগটাতে বসাও কার্বন শৃঙ্খল ঘটিত। কার্বন শৃঙ্খল ঘটিত সবকটার শেষে সমাবয়বতা কথাটা আছে, ওটা আর আমরা লিখবো না, পরে ডেফিনেশনের সময় বসাবো। প্রথম ভাগটার নাম কার্বন শৃঙ্খল ঘটিত। আচ্ছা, দ্বিতীয়টার নাম অবস্থান ঘটিত। অবস্থান ঘটিত। অবস্থান ঘটিত। তৃতীয়টা কার্যকরীমূলক। কার্যকরীমূলক। চতুর্থটা মেটামারিজম। মেটামারিজম। চতুর্থটার নাম হচ্ছে মেটামারিজম। আচ্ছা, পঞ্চমটা আসি মুক্ত শৃঙ্খল বদ্ধ শৃঙ্খল। মুক্ত শৃঙ্খল হাইফেন বদ্ধ শৃঙ্খল। মুক্ত শৃঙ্খল বদ্ধ শৃঙ্খল। আর 6 নম্বরের টটোমারিজম। টটোমারিজম। আচ্ছা, আবার 6টা ভাগ এক এক করে বসাবে। প্রথম ভাগটার নাম কার্বন শৃঙ্খল ঘটিত। দ্বিতীয়টা অবস্থান ঘটিত। তৃতীয় কার্যকরীমূলক। চতুর্থ মেটামারিজম। পঞ্চম মুক্ত শৃঙ্খল বদ্ধ শৃঙ্খল। আর 6 নম্বরে টটোমারিজম। এটা হচ্ছে গঠনগত সমাবয়বতার ভাগ। আর ওদিকটায় চলে এসো ত্রিমাত্রিক। এর অবশ্য 3টে ভাগ আসবে। ত্রিমাত্রিক সমাবয়বতা এর 3টে ভাগ। ত্রিমাত্রিক সমাবয়বতার ঘরে 3টে ভাগ, 3টে মিলে। আচ্ছা, প্রথম ভাগটার নাম বসাও জ্যামিতিক। জ্যামিতিক সমাবয়বতা। জ্যামিতিক। প্রথম ভাগটার নাম জ্যামিতিক। আচ্ছা, দ্বিতীয়টার নাম দ্বিতীয়টা আলোকীয়। আলোকীয় সমাবয়বতা। দ্বিতীয়টা হচ্ছে আলোকীয়। আর তৃতীয়টা কনফরমেশনাল। 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 এই হচ্ছে 3টে ভাগ। আবার ভাগগুলো পরপর মিলিয়ে দিই। ত্রিমাত্রিকের 3টে রূপ। 1 হচ্ছে জ্যামিতিক, 2 হচ্ছে আলোকীয়, আর 3 হচ্ছে কনফরমেশনাল। এক এক করে প্রত্যেকটা ডেফিনেশন এবং তার উদাহরণ আমরা জানব। তাহলে প্রথমে বড় করে আন্ডারলাইন করে দাও গঠনগত সমাবয়বতা। আমরা আগে ইন ডিটেলস গঠনগত সমাবয়বতাটা পড়তে থাকি। গঠনগত সমাবয়বতা। আচ্ছা, আগে আমরা এর এতগুলো নাম যে পেয়েছি এর পেছনে কারণটা জেনে নিই। গঠনগত সমাবয়বতা হচ্ছে
গঠনের পার্থক্যের দরুন যে সমাবয়বতার সৃষ্টি হয় তাকেই বলা হয় গঠনগত সমাবয়বতা। এবারে প্রশ্ন আসবে, গঠনটা যে আলাদা, কোন অংশটা আলাদা হওয়ার দরুন? একটাতে দেখতে পাবে কার্বনের শৃঙ্খল আলাদা হয়ে গেছে, কোনোটাতে দেখতে পাবে একই কার্যকরীমূলক কিন্তু তাদের অবস্থানটা আলাদা হয়ে গেছে, আবার কোনোটাতে দেখতে পাবে কার্যকরী মূলকটাই পরস্পরের থেকে আলাদা। যে অংশের কারণে গঠনটা আলাদা হয় তার নামের উপরেই সমাবয়বতার নামগুলো এসেছে, অর্থাৎ ডেফিনেশনগুলো তার নামের মধ্যেই উল্লেখ করা আছে। প্রত্যেকটা টার্মের মধ্যেই তার ডেফিনেশন আমরা দেখতে পাবো। প্রথমে ধরো গঠনগত সমাবয়বতা, না যে সমাবয়বতা গঠনের পার্থক্যে দরুন সৃষ্টি হয়। একই আণবিক সংকেত অথচ জোড়া দুটির গঠন যদি পরস্পরের থেকে ভিন্ন হয় তখনই সেই সমাবয়বতাকে বলা হয় গঠনগত সমাবয়বতা। তাহলে এর প্রথম ভাগটায় আসি, এর 1 নম্বরে দিয়ে দাও কার্বন শৃঙ্খল ঘটিত। প্রথম ভাগটা কার্বন শৃঙ্খল ঘটিত, কার্বন শৃঙ্খল ঘটিত সমাবয়বতা, কার্বন শৃঙ্খল ঘটিত সমাবয়বতা, কার্বন শৃঙ্খল ঘটিত সমাবয়বতা। শোনো, এই যে গঠনটা আলাদা বলেই গঠনগত সমাবয়বতা। এবারে আমরা প্রশ্ন করব, গঠনটা যে আলাদা তার কোন অংশ আলাদা হওয়ার দরুন? না, দেখা যাবে কার্বনের শৃঙ্খলগুলো পরস্পরের থেকে কি হয়ে গেছে? আলাদা। আগে আমরা উদাহরণ লিখি, তারপর ডেফিনেশনে যাব। প্রথমটাতে যৌগটার EX বলে দেওয়া, এক্সাম্পল EX। প্রথম উদাহরণটা বসাও, CH3 CH2 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 CH3। প্রথম যৌগ CH3 CH2 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 CH3, 5টা কার্বনের পর অ্যালকেন। আচ্ছা, তার কাছে পরের যৌগ বসাও CH3 CH CH3 শৃঙ্খল বরাবর CH2 CH3। আমরা ধীরে ধীরে যৌগগুলো লিখি। সেকেন্ড কম্পাউন্ড CH3 CH শাখা বরাবর CH3, আবার শৃঙ্খল বরাবর CH2 CH3। সেকেন্ড কম্পাউন্ড পাশে আর একটা লিখি, এক জোড়াই উদাহরণ হয়, আমরা 3টে দিয়েই উদাহরণটা মিলাবো। আরও একটা যৌগ লিখি CH3 C, তার 3 দিকে 3টে CH3, অর্থাৎ মাঝে কার্বন, তার 4 হাতে 4টা CH3 বসিয়ে দাও। কার্বন, তার 4 দিকে 4টা CH3, ঠিক না? এবার এই 3টে যৌগের ক্ষেত্রে চলে আসো। 3 জনের গুণে দেখো তো 5টা করে কার্বন, 12টা করে হাইড্রোজেন আছে কিনা দেখো। মানে 3 জনের একই আণবিক সংকেত C5H12। দেখো এটা এসেছে কিনা, 3 জনের একই আণবিক সংকেত আছে C5H12, কিন্তু তোমার চোখে 3 জনের গঠন কি একই লেগেছে? এই গঠন আলাদা বলে সেটা হচ্ছে গঠনগত সমাবয়বতা। এবারে প্রশ্ন করো, গঠনটা কোন জায়গাটাতে আলাদা? দেখো, প্রথমটাতে দীর্ঘ শৃঙ্খল 5টা কার্বন দ্বারা, 1 2 3 4 5, কটা? 5টা। সেকেন্ডটাতে 4টা কার্বন আছে শৃঙ্খলে, 1 2 3 4, একটা শাখাতে চলে গেছে। আবার তৃতীয়টাতে 1 2 3টে। তাহলে কার্বনের শৃঙ্খল কি একই আছে? এই কার্বনের শৃঙ্খলের ভিন্নতার দরুন যে গঠনগত সমাবয়বতা সৃষ্টি হয় তাকেই বলা হয় কার্বন শৃঙ্খল ঘটিত সমাবয়বতা। এদের যে কোনো এক জোড়া পরস্পরের কার্বন শৃঙ্খল ঘটিত সমাবয়বতা। তাহলে আমাদের পরীক্ষায় এক জোড়া আইসোমার দিয়ে বলবে এটা কোন টাইপের সমাবয়বতার উদাহরণ, তোমাকে চিনতে বলবে। আমরা আগে চিনব প্রথম টাইপটা যেটা চিনলাম, তার শৃঙ্খলে কার্বন একই সংখ্যায় আছে না আলাদা? যদি আলাদা সংখ্যায় কার্বন হয়, শাখা যদি আগের চেয়ে বেড়ে যায়, তাহলে নিশ্চয়ই সেটা কি ঘটিত? কার্বন শৃঙ্খল ঘটিত সমাবয়বতা হবে। এরা 3 জনেই পরস্পরের কার্বন শৃঙ্খল ঘটিত সমাবয়বতার উদাহরণ। আচ্ছা, যৌগগুলোর নাম আমরা লিখি। প্রথমটাতে শাখাহীন যৌগ বলে নামের আগে স্মল n বসিয়ে দাও, n পেন্টেন, স্মল n পেন্টেন। 5টা কার্বনের পরে অ্যালকেন, নামকরণ আমাদের কমপ্লিট হয়ে গেছে। দ্বিতীয়টাতে দেখো, প্রথম কার্বনের পর দ্বিতীয় কার্বনে একটা শাখা, তাই নামের আগে আইসো কথাটা যোগ হবে, আইসো পেন্টেন।
সেকেন্ড যৌগটার নাম হচ্ছে আইসোপেন্টেন। আর তৃতীয় যৌগটা দেখো, সেকেন্ড কার্বনে দুটো শাখা আছে, অনেক আগে শিখে এসেছো, নিওপেন্টেন। নামের আগে নিও কথাটা যোগ হয়ে যাবে, নিওপেন্টেন। এন পেন্টেন, আইসোপেন্টেন, নিওপেন্টেন। আচ্ছা, এটা 5টা কার্বনের পর উদাহরণ দিলাম, এবার 4টা কার্বনের পর উদাহরণ বসা, সেও শৃঙ্খল গঠিত সমাবয়বতার উদাহরণে যাবে। আবার ইএক্স দিয়ে, ইএক্স প্রথম উদাহরণে CH3 CH2 CH2 CH3 CH3 CH2 CH2 CH3। আচ্ছা, এটা একটা যৌগ। আর পাশের যৌগ CH3 CH, শাখা বরাবর CH3, আবার শৃঙ্খল বরাবর CH3। এই যে সেকেন্ড কম্পাউন্ড CH3 CH, বাকি দুদিকে দুটো CH3। গুণে নাম এদের কার্বন আর হাইড্রোজেন একই আছে কি। আগে দেখে নাও, দুজনেরই 4টা কার্বন আর হাইড্রোজেন 3 2 5 2 7 3 10টা করে আছে, কিন্তু দুজনের গঠন কি একই লেগেছে? তাহলে এবারে এই জন্য এরা গঠনগত সমাবয়বতা। কিন্তু যদি বলা হয় গঠনটা কোন অংশ আলাদা হওয়ার দরুন আলাদা, না এর শৃঙ্খলে আছে 4টা কার্বন, এর শৃঙ্খলে আছে 3টে কার্বন, তাই এটা কার্বন শৃঙ্খল গঠিত সমাবয়বতার উদাহরণ। নামগুলো আমরা লিখে দিই। প্রথমটার নাম এন বিউটেন, শাখাহীন যৌগ বলে নামের আগে এন, বাকি বিউটেন। আর এটা অবশ্যই আইসোবিউটেন। আইসোবিউটেন। ওকে, তাহলে কার্বন শৃঙ্খল গঠিত সমাবয়বতা বাই থেকে চিনব না, শৃঙ্খল বরাবর কার্বন একই সংখ্যায় থাকবে না। 1 নম্বরে গেল। এবারে আসি 2 নম্বরে। অবস্থান ঘটিত অবস্থান ঘটিত সমাবয়বতা, অবস্থান ঘটিত সমাবয়বতা। আচ্ছা, আগে আমরা উদাহরণে যাব, তারপর ডেফিনেশনে। অবস্থান ঘটিত সমাবয়বতা, আগে ইএক্স বলে লিখে দাও। এক্সাম্পল CH3 CH OH CH3 CH3 CH, শাখা বরাবর OH, আবার শৃঙ্খল বরাবর CH3। এটা একটা যৌগ। আর এর পাশের যৌগ লিখি CH3 CH2 CH2OH CH3 CH2 CH2OH। ওকে, আচ্ছা, দুটো যৌগে লক্ষ্য করো, দুজনের কার্যকরীমূলক একই আছে। OH, এরও OH, মানে দুজনেই অ্যালকোহল শ্রেণীর যৌগ, কিন্তু দুজনের OH একই অবস্থানে নেই। আমরা যদি নামকরণ করি 1 2 3, প্রথমটায় এর নাম প্রোপানটুয়ল, প্রথম যৌগটার নাম প্রোপানটুয়ল, OH 2 নম্বর কার্বনে লেগে আছে, 2 নম্বরে। কিন্তু পরেরটাতে দেখো ধারের কার্বন 1 হবে, 1 2 3, সেটা OH কত নম্বরে আছে? সে তুমি 1 অল লিখতে পারো বা শুধু অল লিখতে পারো। প্রোপান 1 অল, 1টা এই অর্থে লিখলাম অবস্থানটা বোঝানোর জন্য। প্রোপান 1 অল, দেখো একই কার্যকরীমূলক আছে, কিন্তু তাদের অবস্থানটা কি আলাদা। যে জায়গাটা আলাদা তার নামের উপরেই সমাবয়বতার নাম হবে। অবস্থান আলাদা বলেই এটাকে বলা হয় অবস্থান ঘটিত সমাবয়বতা। একই কার্যকরীমূলক ভিন্ন ভিন্ন অবস্থানের দরুন যে সমাবয়বতার সৃষ্টি হয় তাকেই বলা হয় অবস্থানগত সমাবয়বতা। এই দুটো গঠনে দেখতে পাচ্ছি দুজনের গঠন পরস্পরের থেকে আলাদা। যদি বলা হয় গঠনটা কোন অংশ আলাদা হওয়ার দরুন আলাদা হয়ে গেছে, না কার্যকরীমূলকের অবস্থানটা আলাদা হওয়ার দরুন। এর OH-টা 2-এ আছে, এর OH-টা 1-এ আছে। একই কার্যকরীমূলক ভিন্ন ভিন্ন অবস্থানের দরুন যে সমাবয়বতা দেখা যায় তাকেই বলা হয়
অবস্থানগত সমাবয়বতা। তাহলে অবস্থান আলাদা বলেই এটাকে আমরা বলি অবস্থানগত সমতা। তাহলে আগের দুটো পড়ার সঙ্গে এটা মিলিয়ে নাও। তোমাকে এক জোড়া যৌগ দিয়ে বললো এটা কোন টাইপের সমাবয়বতার উদাহরণ। আমরা প্রথমটাতে দেখব দুজনের কার্বন শৃঙ্খল একই না আলাদা, এটাতে মিলিয়ে দেখে নাও একই, এরও 3টে কার্বন শৃঙ্খলে, ওরও 3টে কার্বন শৃঙ্খলে আছে। তাহলে এটা কার্বন শৃঙ্খল গঠিত হচ্ছে না। দেখা যাবে কার্যকরীমূলক দুটো পরস্পরের থেকে ভিন্ন ভিন্ন জায়গাতে অবস্থান করে গেছে, তাই এটাকে আমরা বলবো অবস্থানগত সমাবয়বতা। আরও এক জোড়া উদাহরণ আমরা বসাই EX দিয়ে। CH3 CH ডবল বন্ড CH CH3 CH3 CH ডবল বন্ড CH CH3, এটা একটা কম্পাউন্ড, এটা একটা যৌগ, আর পাশে আর একটা যৌগ CH3 CH2 CH ডবল বন্ড CH2 CH ডবল বন্ড CH2। ওকে, আচ্ছা দুটো যৌগে লক্ষ্য করো শৃঙ্খল বরাবর 4টা করে কার্বন আছে কিনা, আছে। কিন্তু যে কার্যকরীমূলকটা আছে বলো কে আছে? ডবল বন্ড। এটা কি দুজনের একই অবস্থানে আছে? এর ধারে আছে আর এটার মাঝে আছে। আমরা যদি নাম বসাই প্রথমটাতে 1 2 3 4 যে কোনো ধার বরাবর নাম্বারিং করে নাম হবে 4টা কার্বন বিউট, ডবল বন্ড 2 আছে 2 ইন, বিউট 2 ইন। প্রথম যৌগটার নাম হচ্ছে বিউট 2 ইন, আর পরেরটাতে ধার থেকে নাম্বারিং হবে 1 2 3 4 বিউট 1 ইন, বিউট 1 ইন। তাহলে এটাতে ডবল বন্ডের অবস্থান পরস্পরের থেকে আলাদা। তাহলে একই কার্যকরীমূলক ভিন্ন ভিন্ন অবস্থানের দরুন যে সমাবয়বতা দেখা যায় তাকে বলা হয় অবস্থানগত সমাবয়বতা। আগেরটাতে ছিল কার্বন শৃঙ্খলটা আলাদা, এটাতে হচ্ছে কার্যকরীমূলকের অবস্থানটা আলাদা। আসি এবারে 3 নম্বরে, তৃতীয় সমাবয়বতা কার্যকরীমূলক সমাবয়বতা। কার্যকরীমূলক সমাবয়বতা, কার্যকরীমূলক সমাবয়বতা। আচ্ছা, নামের মধ্যেই পরিচয়। এখানে দেখতে পাবে কার্যকরীমূলকটাই পরস্পরের থেকে কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে, আর বাকি সব একই। কার্বন শৃঙ্খল একই, দেখা যাবে দুজনের ক্ষেত্রে কার্যকরীমূলক পরস্পরের থেকে আলাদা। মাধ্যমিকে এই জোড়াটারই উদাহরণ আমরা বেশি পড়তাম EX দিয়ে। আচ্ছা, EX1 করো মানে প্রথম এক্সাম্পল, এর বেশ কয়েকটা আমরা উদাহরণ পাবো। আসলে কোন কার্যকরীমূলকের সমাবয়বী কোন কার্যকরীমূলক সেটাও এখান থেকে তোমাকে জানতে হবে। প্রথম উদাহরণে আমরা বসাই CH3 CH2OH, CH3 CH2OH, আর তার পাশের যৌগ CH3OCH3, তার পাশের যৌগ CH3OCH3। দেখো তো এই দুটো যৌগে আণবিক সংকেত একই, দুটো কার্বন 6টা হাইড্রোজেন 1টা অক্সিজেন দুজনের, কিন্তু দুটো যৌগ কি আমাদের চোখে একই লেগেছে? এবার যদি বলা হয় তাহলে গঠন আলাদা বলে এটা গঠনগত সমাবয়বতা। এবারে গঠনটা কোন জায়গাটাতে আলাদা সেটা বললাম না। এর কার্যকরীমূলক আছে OH, এর কার্যকরীমূলক আছে O। এটা অ্যালকোহল শ্রেণীর যৌগ, এটা ইথার শ্রেণীর যৌগ। নিচে নাম লিখে দাও, এটা অ্যালকোহল আর ওদিকেরটা ইথার। এদের পুরো নাম আছে, আমরা কার্যকরীমূলক হিসাবে নামটা লিখব অ্যালকোহল আর ইথার। পড়াটা এইভাবেই আসবে, অ্যালকোহল এবং ইথার পরস্পরের কার্যকরীমূলক সমাবয়বী হয়, অ্যালকোহল আর ইথার পরস্পরের কার্যকরীমূলক সমাবয়বী। এই জোড়াটা মাধ্যমিকের খুব কমন উদাহরণ ছিল, তাই তো? তাহলে ভিন্ন ভিন্ন কার্যকরীমূলকযুক্ত যে সমাবয়বতা দেখা যায় তাকেই বলা হয় কার্যকরীমূলক সমাবয়বতা। পরপর 3টি আমরা পড়লাম। প্রথমটাতে কার্বনের শৃঙ্খল আলাদা, দ্বিতীয়টাতে কার্যকরীমূলকের অবস্থান আলাদা, আর তৃতীয়টাতে কার্যকরীমূলকটাই আলাদা। 3 জোড়া উদাহরণ এখানে আমরা জানব। অ্যালকোহলের সমাবয়বী হয় সর্বদা ইথার। আচ্ছা, EX2
সেকেন্ড এক্সাম্পল, অ্যালডিহাইড CH3 CH2 CHO, CH3 CH2 CHO, এর নিচে নাম লিখে দাও অ্যালডিহাইড। অ্যালডিহাইড, আচ্ছা অ্যালডিহাইড এর সমাবয়বী হবে কিটোন। ডান দিকে যৌগটা আমরা লিখি CH3 CO CH3, নাম হচ্ছে কিটোন। অ্যালডিহাইডের সমাবয়বী হচ্ছে কিটোন। অ্যালকোহলের সমাবয়বী ইথার, অ্যালডিহাইডের সমাবয়বী কিটোন। মিলে নাও, দুটো যৌগে কার্বন হাইড্রোজেন অক্সিজেন সংখ্যায় কী আছে রে? একই আছে। অ্যালডিহাইডের সমাবয়বী হয় কিটোন। আর EX3 পরবর্তী দিনে পড়ার ক্ষেত্রে এই কনসেপ্টগুলো আমাদের লাগবে। EX3 অ্যাসিড CH3 CH2COOH, CH3 CH2COOH, এটা নিচে নাম বসে দাও অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। অ্যাসিডের কার্যকরী সমাবয়বী মূলক সমাবয়বী হয় এস্টার। উল্টো দিকে যৌগ লিখো CH3 COO, CH3 COO CH3, নিচে নামটা লিখে দাও এস্টার। এস্টার অ্যাসিডের সমাবয়বী হয় এস্টার। এই তিন জোড়া উদাহরণ খুব কমন আমাদের অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে। অ্যালকোহলের কার্যকরীমূলক সমাবয়বী ইথার হয়, সে জটা কার্বন দিয়ে থাকি, এ জটা কার্বন এও তটা কার্বনের হবে। অ্যালডিহাইডের সমাবয়বী কিটোন, আর অ্যাসিডের সমাবয়বী হয় এস্টার। আচ্ছা এই গেল তাহলে 3 নম্বর যে সমাবয়বতা, কার্যকরীমূলক সমাবয়বতা। আবার পুরো পড়াটা একসঙ্গে মিলিয়ে নাও। যদি কার্বনের শৃঙ্খল পরস্পরের থেকে আলাদা হয় তাহলে সেটা হবে কার্বন শৃঙ্খল ঘটিত। যদি কার্যকরী মূলকের অবস্থানটা আলাদা হয় সেটা হবে অবস্থান ঘটিত। আর কার্যকরী মূলকটাই যদি আলাদা হয় তাহলে সেটা হবে কার্যকরী মূলক সমাবয়বতা। আসি এবারে 4 নম্বরের মেটামারিজম। মেটামারিজম, আচ্ছা মেটামারিজম জোড়াগুলিকে পরস্পরের মেটামার বলে। আগেরগুলো যেমন সমাবয়বী আর সমাবয়বতা, এটা হচ্ছে মেটামার মেটামারিজম। জোড়াগুলিকে বলে পরস্পরের মেটামার, আর পুরো ঘটনাটাকে বলা হবে মেটামারিজম। নাউন ফর্ম হয়ে গেছে বলে বলা হয়। আচ্ছা মেটামারিজম কি? দেখো, তোমাকে একটা জৈব যৌগ দিল, সেই যৌগটাতে হয় দ্বিযোজী পরমাণু, না হলে ত্রিযোজী পরমাণু, নাহলে চতুর্যোজী পরমাণু থাকতে হবে। দ্বিযোজী ন্যাচারালি অক্সিজেন আর সালফার, আমরা প্রত্যেকটারই উদাহরণ বসাবো। ত্রিযোজী নাইট্রোজেন, আর চতুর্যোজী অবশ্যই কার্বন। যদি থাকে দেখা যাবে ওই মূলকটা দ্বিযোজী বা ত্রিযোজী বা চতুর্যোজী যে পরমাণুটা লেগে আছে তার উভয় দিকে কার্বনের সংখ্যা যেন পরস্পরের থেকে আলাদা। কেউ বলে কার্বনের সংখ্যা আলাদা, কেউ বলে অ্যালকিল গ্রুপ পরস্পরের থেকে আলাদা হয়। অ্যালকিল গ্রুপ, এই অ্যালকিল গ্রুপের ভিন্নতার দরুন যে সমাবয়বতা দেখা যায় তাকে বলা হয় মেটামারিজম। আর জোড়াগুলিকে বলে পরস্পরের মেটামার। যদি কোনো জৈব যৌগে দ্বিযোজী বা ত্রিযোজী বা চতুর্যোজী পরমাণু উপস্থিত থাকে, ওই পরমাণুর উভয় দিকে কার্বনের সংখ্যা বা অ্যালকিল গ্রুপের সংখ্যা পরস্পরের থেকে পৃথক হয়, তখন সেই জোড়াগুলি হয় পরস্পরের মেটামার, আর এই ঘটনাটাকে বলা হয় মেটামারিজম। আমরা 3 জোড়া উদাহরণ এখানে বসাবো, একটা দ্বিযোজী পরমাণুর উপর, একটা ত্রিযোজীর উপর, আর একটা চতুর্যোজীর উপর। প্রথমে বসাও EX1। প্রথম এক্সাম্পল EX1। আচ্ছা প্রথমটাতে CH3 CH2O, দ্বিযোজী পরমাণুটাকে আমরা নিলাম অক্সিজেন, CH3 CH2O। এবার তারপর থেকে আবার CH2 CH3, অর্থাৎ এটা একটা ইথার যৌগ। CH3 CH2O
CH2CH3। তাহলে দ্বিযোজী পরমাণুটা আছে অক্সিজেন, দেখো তার উভয় দিকে কার্বন, এদিকেও দুটো কার্বন এদিকেও দুটো কার্বন ছিল। পাশের যৌগটা লিখো। পরের উদাহরণটা CH3O, CH3O, এরপরে CH2, CH2, CH3, CH3O, CH2, CH2, CH3, এই জোড়াটা লিখলাম। দেখো তো এই যৌগটাতে পরপর যে এক জোড়া, দুজনেরই ক্ষেত্রে অক্সিজেন আছে, দ্বিযোজী পরমাণু, কিন্তু এই অক্সিজেনটার উভয় দিকে দুটো দুটো করে কার্বন ছিল, কিন্তু পাশেরটায় কটা করে আছে? একটা আর তিনটে। তাহলে কেউ বলবে কার্বনের সংখ্যাও আলাদা, আবার কেউ বলবে অ্যালকিল গ্রুপটা আলাদা। কার্বন সংখ্যা আলাদা মানেই অ্যালকিল গ্রুপ আলাদা। এর দুদিকে ইথাইল গ্রুপ ছিল, কিন্তু এর একদিকে মিথাইল একদিকে প্রোপাইল গ্রুপ হয়ে গেছে। তাহলে অ্যালকিল গ্রুপের ভিন্নতা দেখা গেছে। আবার এর আরও একটা গঠন আঁকা যেতে পারে, তার পাশে বসিয়ে দাও। CH3O, CH তার দু হাতে দুটো CH3, CH তার দু হাতে দুটো CH3, তিনটে কার্বন যদি থাকে একটা শাখা আমরা পেয়ে যেতেই পারি। তাহলে তৃতীয় যে যৌগটা লিখলে, অক্সিজেনের একদিকে একটা কার্বন কিন্তু আর একদিকে তিনটে কার্বন আছে ঠিকই, ওটা শাখার আকারে আছে। তাহলে এই যে তিনটে যৌগের যে কোনো দুটো যৌগ পরস্পরের মেটামার হবে, যে কোনো এক জোড়া পরস্পরের মেটামার। আমরা উদাহরণটাই দেখতে পাচ্ছি, দ্বিযোজী পরমাণু সকলের আছে, কিন্তু তার বোথ সাইডে অ্যালকিল গ্রুপ পরস্পরের থেকে আলাদা, অথবা কার্বনের সংখ্যাটা পরস্পরের থেকে আলাদা। যদিও বা কার্বন একই হয়, তার গঠনটা পরস্পরের থেকে কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে। প্রথমটায় দুদিকে দুটো ইথাইল গ্রুপ ছিল, দ্বিতীয়টায় একটা মিথাইল একটা প্রোপাইল, কিন্তু তৃতীয়টায় একটা মিথাইল আর একটা হচ্ছে আইসোপ্রোপাইল গ্রুপ। তাহলে কোনো অ্যালকিল কারোর সঙ্গে কারোর মিল নেই। অ্যালকিল গ্রুপের ভিন্নতার দরুন যে সমাবয়বতা দেখা যায় তারা হয় পরস্পরের মেটামার, আর এই ঘটনাটাকে বলা হয় মেটামারিজম। আমরা দ্বিযোজীর উদাহরণ বসাইলাম, এবারে ত্রিযোজীর উদাহরণে আসি। EX2, আচ্ছা প্রথম যৌগটা লিখি CH3, CH2, NH, CH2, CH3, এটা প্রথম যৌগ। CH3, CH2, NH, CH2, CH3, ত্রিযোজী পরমাণু, নাইট্রোজেন, তার একটা হাইড্রোজেন, বাকি দুদিকে দুটো ইথাইল গ্রুপ আছে। আছে সেকেন্ড কম্পাউন্ড CH3, NH, বাকি CH2, CH2, CH3, CH3, NH, CH2, CH2, CH2। আগের উদাহরণের অক্সিজেনের জায়গায় NH গুলো বসানো হচ্ছে। আর তৃতীয় উদাহরণটাই বসিয়ে দাও, এরও সেই তিনটে করে উদাহরণ। CH3, NH, CH তার দু হাতে দুটো CH3, তার দুদিকে দুটো CH3। আচ্ছা তাহলে এই জোড়াগুলোর ক্ষেত্রে লক্ষ্য করো, ত্রিযোজী পরমাণু আছে, নাইট্রোজেন আছে, গঠনগুলোতে আমরা লক্ষ্য করি। প্রথমটাতে নাইট্রোজেনের দুদিকে দুটো ইথাইল গ্রুপ আছে, কিন্তু দ্বিতীয়টাতে নাইট্রোজেনের একদিকে মিথাইল আর একদিকে প্রোপাইল গ্রুপ আছে। আর তৃতীয় গঠনটাতে একদিকে মিথাইল আর একদিকে আইসোপ্রোপাইল গ্রুপ আছে। তাহলে কার্বন সংখ্যা আলাদা, অথবা অ্যালকিল গ্রুপ পরস্পরের থেকে আলাদা। অ্যালকিল গ্রুপের ভিন্নতার দরুন যে সমাবয়বতা দেখা যায় তারা হয় পরস্পরের মেটামার, আর এই ঘটনাটাকে আমরা বলি মেটামারিজম। এটাকেই বলা হয় মেটামারিজম। আর চতুর্যোজীর আর একটা উদাহরণ বসাও EX3-তে। EX3, আচ্ছা তৃতীয় উদাহরণ CH3, CH2, C ডবল বন্ড O, CH2, CH3। এখানে চতুর্যোজী পরমাণুটা কার্বন, তাতে ডবল কার্বনের 4 হাত, দুদিকে দুটো অ্যালকিল গ্রুপ, মাঝে লিখলাম C ডবল বন্ড O। প্রথম যৌগ
সেকেন্ডটাতে চলে আসো ওই একই নিয়মে CH3 C ডবল বন্ড ও CH2 CH2 CH3 এটা আর একটা। আর তৃতীয় যৌগ CH3 C ডবল বন্ড ও CH, তার দু হাতে দুটো CH3, তার দু হাতে দুটো CH3। ওকে, তাহলে এই জোড়াগুলোর ক্ষেত্রে একটু লক্ষ্য করি। ত্রিযোজী পরমাণু আছে কার্বন, আছে চতুর্যোজী পরমাণু আছে কার্বন, এর উভয় দিকে ইথাইল গ্রুপ, দুটো দুটো করে কার্বন ছিল, কিন্তু পরের উদাহরণে এর একটা কার্বন আর এর তিনটে কার্বন আছে। কিন্তু আবার তৃতীয়টাতে একদিকে একটা কার্বন আর একদিকে তিনটে কার্বন, সেটা আবার শাখার আকারে আছে। তাহলে অ্যালকিল গ্রুপ কি কখনো সমান হয়েছে? আলাদা। অ্যালকিল গ্রুপের ভিন্নতার দরুন এই সমাবয়বতা সৃষ্টি হয়। তাই জোড়াগুলি পরস্পরের মেটামার, আর এই ঘটনাটাকে বলা হয় মেটামারিজম। এবারে এই চারটা ভাগ একসঙ্গে আরেকবার মিলিয়ে নেওয়া যাক। প্রথমটাতে কার্বনের শৃঙ্খলটা পরস্পরের থেকে আলাদা, দ্বিতীয়টাতে কার্যকরী মূলকের অবস্থানটাই আলাদা, তৃতীয়টাতে কার্যকরী মূলকটাই আলাদা, আর চতুর্থটাতে অ্যালকিল গ্রুপ পরস্পরের থেকে কি হবে? আলাদা হবে। তাহলেই সেটা হচ্ছে মেটামারের উদাহরণ বা মেটামারিজমের উদাহরণ। এবারে আসি পঞ্চম যে ভাগটা আছে 5 নম্বরে। 5 নম্বর মুক্ত শৃঙ্খল বদ্ধ শৃঙ্খল। মুক্ত শৃঙ্খল বদ্ধ শৃঙ্খল সমাবয়বতা। মুক্ত শৃঙ্খল বদ্ধ শৃঙ্খল সমাবয়বতা, নামের মধ্যেই পরিচয়। দুটো গঠন, একটা মুক্ত গঠন আর একটা বদ্ধ গঠন। আমরা অনেক আগেই এটা পড়ে এসেছি। মুক্ত গঠন যার প্রান্তীয় পাঠ থাকবে, বদ্ধ গঠন যেটা একটার সঙ্গে আর একটা বৃত্তাকারে যুক্ত থাকবে। যে একটা মুক্ত যৌগ আর একটা বদ্ধ যৌগ, তারাই হয় পরস্পরের মুক্ত বদ্ধ সমাবয়বতার উদাহরণ। যেমন EX প্রথম যৌগ CH3 CH ডবল বন্ড CH2, CH3 CH ডবল বন্ড CH2 এটা। আর তার পাশের যৌগ হচ্ছে ত্রিভুজ একটা এঁকে দিতে পারো CH2 CH2 CH2, তিনটে CH2 পরপর বৃত্তাকারে যুক্ত, আমরা যেটাকে ত্রিভুজ বলে বলি। CH2 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 এটা বদ্ধ শৃঙ্খল যৌগ। অনেক আগে বন্ধন রেখা সংকেত শিখে এসেছি, কার্বন হাইড্রোজেন না লিখলে এটা একটা ত্রিভুজ হয়ে যেত, তাই তো? আচ্ছা, এবারে এই গঠন দুটো লক্ষ্য করো। এরও তিনটে কার্বন 6টা হাইড্রোজেন, এটারও তিনটে কার্বন 6টা হাইড্রোজেন আছে, কিন্তু এর প্রান্তীয় পার্ট আছে, পরপর কার্বনগুলো দুদিকে মুখ করে আছে, কিন্তু এটাতে পরপর কার্বনগুলো একটার সঙ্গে আর একটা কীভাবে যুক্ত আছে? বৃত্তাকারে যুক্ত আছে। তাহলে একটা মুক্ত যৌগ আর একটা বদ্ধ যৌগ, তাই এরা মুক্ত বদ্ধ সমাবয়বতার উদাহরণ। কিন্তু একটা গণ্ডগোল আমাদের চোখে পড়ছে, সেটা হচ্ছে এই যৌগটাতে একটা ডবল বন্ড দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কোনো ডবল বন্ড আমাদের চোখে পড়ছে না, তাই তো নাকি? ডবল বন্ড যদি এখানে না দিতে তাহলে আণবিক সংকেতে মিলতো না। তুমি দেখে নাও, দুটো হাইড্রোজেন এখানে বেড়ে যেত, সমাবয়বতাই হতো না, আর মুক্তবদ্ধ তো অনেক দূরের কথা। আসলে এটাই রহস্য, প্রত্যেকটি বৃত্তাকার গঠনে একটা ডবল বন্ড উজ্জ থাকে, যেটা আমরা দেখতে পাই না। এরপরে যখন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে যাব, আমরা প্রত্যেকটি বৃত্তাকার গঠনে দেখতে পাবো একটা ডবল বন্ড কি আছে? উজ্জ আছে, যেটা গঠনের মধ্যে থাকে না, কিন্তু আছে বলে ওটাকে আমরা ধরে নিই। এই গঠনটাতে একটা ডবল বন্ড অলরেডি আছে, যদি দ্বিতীয় একটা ডবল বন্ড এখানে থাকে তখন এখানে একটা পড়বে, এখানে তৃতীয় ডবল বন্ড পড়লে এখানে দ্বিতীয় ডবল বন্ড পড়বে। আসলে প্রত্যেকটি বৃত্তাকার গঠনে ডবল বন্ড একটা অটোমেটিক্যালি আছে, যেটা আমরা কখনো দেখতে পাই না। ওটা এই বৃত্তাকার গঠনের জন্য খরচ হয়ে গেছে, যেটা ডবল বন্ডকে লিখে প্রকাশ করা হয় না, কিন্তু আছে বলেই ধরে নেওয়া হয়। তাই ডবল বন্ডটা এখানে প্রাধান্য পাবে না, একটা মুক্ত গঠন আর একটা বদ্ধ গঠন, তাই এরা মুক্তবদ্ধ সমাবয়বতার উদাহরণ। একইভাবে পরের EX আর একটা বসাই। পরের উদাহরণ
CH3 CH ডবল বন্ড CH CH3 চারটা কার্বনের পর একটা মুক্ত শৃঙ্খল যৌগ আমরা লিখলাম CH3 CH ডবল বন্ড CH CH3 আর পাশের যৌগটা আমরা লিখি পরপর চারটা CH2 ত্রিভুজের চার কোণে বসিয়ে দাও CH2 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 চারদিকে বসিয়ে দাও। হ্যাঁ, চতুর্ভুজের চারদিকে চারটা CH2, আসলে এটা চতুর্ভুজ, এটা চতুর্ভুজ সাইক্লোবিউটেন। আচ্ছা, দুজনের গঠন লক্ষ্য করো, এরও চারটা কার্বন, তারও চারটা কার্বন, এরও হাইড্রোজেন আটটা, এরও হাইড্রোজেন আটটা, তাই এটা হচ্ছে একটা মুক্ত গঠন আর একটা বদ্ধ গঠন, যেটাকে আমরা বলি মুক্ত বদ্ধ সমাবয়বতার উদাহরণ। কিন্তু সেই আগেরই মতন বলি, এখানে একটা ডবল বন্ড দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কি আমরা ডবল বন্ড পাচ্ছি? ডবল বন্ড নাও পাই, তবুও বলবো এই বৃত্তাকার গঠনের জন্য একটা কি ডবল বন্ড অলরেডি খরচ হয়ে গেছে, যেটা আমরা কখনো দেখতে পাই না। ওকে, আর এর থেকে সহজ আর হয় না। এক জোড়া উদাহরণ দিয়ে যদি বলে এটা মুক্ত বদ্ধ সমাবয়বতা হয় কিনা, শুধু চোখের দৃষ্টিটা বাড়ালেই হবে, একটা মুক্ত থাকবে আর একটা বদ্ধ থাকবে, তাই তো? আচ্ছা, আসি এবারে 6 নম্বরে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমাবয়বতা, মানে এক কথায় আমাদের এই অর্গ্যানিক কেমিস্ট্রি জুড়ে যার অ্যাপ্লিকেশানটা অনেক গুণে বেশি। তুমি যখনই রিয়াকশান পার্টে যাবে, বিক্রিয়ার পার্টে যাবে, দেখা যাবে এরই সাহায্য নিয়ে আমরা উত্তরটাতে পৌঁছেছি। টটোমারিজম 6 নম্বরটা যেটা আছে টটোমারিজম, খানিকক্ষণ আগে মেটামারিজম, এবারে আসে টটোমারিজম। জোড়াগুলিকে বলা হয় পরস্পরের টটোমার, জোড়াগুলি পরস্পরের টটোমার, আর এই ঘটনাটাকে আমরা বলি টটোমারিজম। ঠিক আছে, টটোমারিজমটা কি? আচ্ছা, কোনো একটি যৌগের আমরা একটা গঠনটাকে এ বলে চিহ্নিত করলাম, ক্যাপিটাল এ। ওই গঠনটাকে পরিবর্তিত করে আর একটা নতুন গঠন আমরা আঁকলাম। ধরো হাতি, হ্যাঁ, হাতির চোখ, নাক এটসেট্রা চেঞ্জ করলে আর একটা নতুন গঠন চলে আসবে। যাই আসুক, তাকে কেউ আর হাতি বলে বলবে না, ঘোড়া বা অন্য কিছু বলবে, তাই তো? কারণ তার কি চেঞ্জ হয়ে গেছে? গঠনটা চেঞ্জ হয়ে গেছে। এখানে বলছে একটা জৈব যৌগ, তার কোনো পরমাণুকে এক স্থান থেকে আর একটা স্থানে সরিয়ে দিলাম, সরানোর ফলে গঠনটা আর একটা নতুন গঠনে পরিণত হলো। আমাদের চোখে দেখতে পাবো যে গঠনটা আগের চেয়ে কী হয়ে গেছে? আলাদা হয়ে গেছে, কিন্তু ভদ্রলোকের নাম একই থাকবে। তার গঠন চেঞ্জ হতে পারে, রূপটা চেঞ্জ হতে পারে, কিন্তু তার নাম আগেও যা ছিল পরেও তা থাকবে। দেখা যায় তার ওই যে দুটো গঠন, কিছু কিছু যৌগে একটা গঠন প্রাধান্য পাচ্ছে, আবার কোনো কোনো ক্ষেত্রে আর একটা গঠন প্রাধান্য পাচ্ছে। তবে দুটো সমানে সমান না হতে পারে, কোনোটা 60%, কোনোটা 40%, আবার অনেক যৌগের ক্ষেত্রে কোনোটা 80%, কোনোটা 20%। তবে এমনটা আমরা দেখতে পাবো না যে একটা গঠন আদৌ হয়তো দেখতে পাই না, আর একটা গঠন ম্যাক্সিমাম জায়গায় দেখতে পাই। এটা হয়তো খুব কম উদাহরণের ক্ষেত্রে ঘটে। দুটো গঠন একটা অপরটাতে দ্রুত পরিবর্তিত হচ্ছে। একটা জৈব যৌগের একটি গঠনকে পরিবর্তিত করে আর একটা নতুন গঠন আমরা আঁকলাম। আচ্ছা, নতুন গঠনটাকে আমরা নাম দিলাম বি। একটা এ গঠন আর একটা বি গঠন, একই ব্যক্তি, তার দুটো রূপ এ আর বি। এই এ আর বি গঠন একটা অপরটাতে দ্রুত পরিবর্তিত হয়, যে পরিবর্তনটাকে একটা সাম্যাবস্থা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। সাম্যাবস্থা চিহ্নটা একটু মিলিয়ে নাও, দুমুখ তীর। হ্যাঁ, এটাকে আমরা বলি গতিশীল সাম্যাবস্থা। এই গঠনটাকে আমরা কি বলে ডাকি? গতিশীল সাম্যাবস্থা, ডিনামিক ইকুইলিব্রিয়াম। অর্থাৎ একটা অপরটাতে দ্রুত কনভার্ট হচ্ছে, পরিবর্তিত হচ্ছে, এ থেকে বি, আবার বি থেকে এ। এই যে একটা অপরটাতে দ্রুত পরিবর্তিত হচ্ছে, এদের এই পরিবর্তনে গতিশীল সাম্যাবস্থা সৃষ্টি হয়। অর্থাৎ তুমি ধরো এখন একটু ভালো লক্ষ্য করলে এ গঠনটা দেখতে পেয়েছো, কেউ বলবে না এখানে না আমি বি গঠনটা দেখতে পাচ্ছি। তাহলে এখন ঝগড়া লেগে যাবে, তাহলে যৌগটার কোন গঠনটা, এ গঠনটা সঠিক না বি গঠনটা সঠিক? তখন বলবে দুটোই সঠিক, এটাও সঠিক বিটাও সঠিক, এটাও আবার বি।
দেখা যায় এটা একটা নির্দিষ্ট ক্ষেত্রে সঠিক, বিটা আর একটা নির্দিষ্ট ক্ষেত্রে সঠিক। যেমন বিক্রিয়া করবে সেই বিক্রিয়াতে তার সেই গঠনটা প্রাধান্য পাবে। তবে তাদের মধ্যে স্থায়িত্বের একটা তুলনা করলে দেখা যায় একটা গঠন পার্সেন্টেজে একটু এগিয়ে যাচ্ছে, আর একটা গঠন পার্সেন্টেজে খানিকটা পিছিয়ে যাচ্ছে। সে এগিয়ে যাক বা পিছিয়ে আসুক, দুটো গঠনই একটা অপরটাতে দ্রুত পরিবর্তিত হলে তখনই এই ঘটনাটাকে আমরা বলি টটোমারিজম, আর জোড়াগুলিকে বলা হয় পরস্পরের টটোমার। এ আর বি পরস্পরের টটোমার। তাহলে টটোমারিজম কি না, একটি যৌগের একটা গঠনকে আর একটা গঠনে পরিবর্তিত করা হলে ওই দুটি গঠন একটা অপরটাতে দ্রুত কি হতে থাকে, পরিবর্তিত হতে থাকে, এবং এদের এই পরিবর্তনের মধ্যে এক প্রকার গতিশীল সাম্যাবস্থার সৃষ্টি হয়। এই ঘটনাটাকে বলে টটোমারিজম, আর জোড়াগুলিকে বলে পরস্পরের টটোমার। জোড়াগুলি পরস্পরের টটোমার, আর এই ঘটনাটাকে আমরা বলি টটোমারিজম। ওকে, আমরা পরপর বেশ কয়েকটা টটোমারিজমের প্রকারভেদ এবং তার গঠন লেখাটা শিখব, কী করে এদেরকে গঠনে প্রকাশ করা হয়। তার আগে টটোমারিজমের শর্তগুলা দেখা যায়। টটোমারিজম কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য? আচ্ছা লিখো, টটোমারিজমের শর্ত। আমরা টটোমারিজমের গঠনটা অঙ্কন করা শিখবো আজকে, কীভাবে টটোমার একটা থেকে আর একটা গঠনটা ড্র করা যায়। শর্ত, আচ্ছা 1 নম্বরে বসাম, যৌগটিতে কমপক্ষে একটি আলফা এইচ থাকবে, আলফা চিহ্নটা দিবে, আলফা হাইড্রোজেন, বা এমনি আলফা বলেও সংখ্যায় লেখাও যেতে পারে, আলফা এইচ থাকিবে। যৌগটিতে কমপক্ষে একটি আলফা হাইড্রোজেন থাকিবে, যে এই কম্পাউন্ডটাতে বাধ্যতামূলক একটা কি থাকবে, আলফা হাইড্রোজেন। আমরা আলফা হাইড্রোজেন কি এর পরে আসছে, আলফা হাইড্রোজেন কাকে বলে। তাহলে যে যৌগের আলফা হাইড্রোজেন নেই তার টটোমারিজমের কল্পনাও করার প্রয়োজন নেই, সেটাতে কখনোই টটোমারিজম সম্ভবপর নয়। এটা 1 নম্বর। আর 2 নম্বরে, যৌগটিতে সি ডবল বন্ড ও কমা সি ডবল বন্ড এনএইচ কমা দিয়ে এন ডবল বন্ড ও গ্রুপ থাকিবে। 3টে থাকবে না, যে কোনো একটা থাকবে। তোমাকে যে যৌগটার গঠন করতে দিয়েছে, সি ডবল বন্ড মানে যেটাকে আমরা বলি কিটো গ্রুপ, আর একটা হচ্ছে সি ডবল বন্ড এনএইচ, এই ধরনের কোনো গ্রুপ থাকবে, বা এন ডবল বন্ড এই গ্রুপটা থাকিবে। এই 3টে গ্রুপের কোনো একটা কম্পালসারি দেখতে পাবে, এবং তার আগে যেটা বলা হয়েছে যে আলফা হাইড্রোজেনটা যেন থাকে। আচ্ছা, আগে আমরা আলফা হাইড্রোজেন কি একটু জেনে নিই। আলফা হাইড্রোজেন কাকে বলে? আচ্ছা, আলফা হাইড্রোজেন হচ্ছে কোনো কার্যকরী মূলকের সঙ্গে যুক্ত প্রথম কার্বনকে বলা হয় আলফা কার্বন। আমরা একটু পরে কাউন্টিং করব একটা যৌগে কটা করে আলফা হাইড্রোজেন থাকবে। আলফা হাইড্রোজেনের আগে আলফা কার্বন তোমাকে চিনতে হবে। আলফা কার্বন না কার্যকরী মূলক, যে লিস্ট আমরা আগে চ্যাপ্টারে পড়ে এসেছি, ওই কার্যকরী মূলকের সঙ্গে যুক্ত প্রথম কার্বনকে বলা হয় আলফা কার্বন। আর সেই কার্বনে যদি হাইড্রোজেন লেগে থাকে তাহলে তাকে বলা হবে আলফা হাইড্রোজেন। 3টে বা 2টো জটাই থাক, মিনিমাম কটা দরকার? একটা। আলফা হাইড্রোজেন থাকলে তবেই টটোমারিজম সম্ভব। যে যৌগের আলফা হাইড্রোজেন নেই আর টটোমারিজমের কল্পনাও করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এবারে আসা যাক টটোমারিজমের প্রকারভেদ। আচ্ছা, টটোমারিজমের প্রকারভেদ আমরা, আচ্ছা এর প্রকারভেদরা এসেছে এ আর বি, একই যৌগের এই দুটো গঠনের পর দুটো নাম হয়, ওই দুটো নামের উপর টটোমারিজমের এই প্রকারভেদরা এসেছে। প্রথমে 1 নম্বরে আসি, প্রথম টাইপটা এ আর বি, একজনের নাম কিটো আর একজনের নাম ইনল।
তাই প্রথম টাইপটার নাম হবে কিটো এনল টটোমারিজম। কিটো এনল টটোমারিজম, কিটো এনল টটোমারিজম, প্রথম টাইপটার নাম কিটো এনল টটোমারিজম। আচ্ছা, ডেফিনেশন একেবারে প্রকাশ্যে চলে আসছে। টটোমারিজমের যা ডেফিনেশন কিটো এনল টটোমারিজমের তাই। ডেফিনেশন নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, গঠন আঁকাটাই শিখতে হবে। যে একটি যৌগের একটি গঠন কিটো এবং আর একটি গঠন হচ্ছে এনল। কিটো এবং এনল একটা অপরটাতে দ্রুত পরিবর্তিত হলে তাদের মধ্যে যে গতিশীল সাম্যাবস্থার সৃষ্টি হয় তাকে বলা হয় কিটো এনল টটোমারিজম, আর জোড়াগুলিকে বলে পরস্পরের কিটো এনল টটোমার। কিটো আর এনল পরস্পরের টটোমার। এবার গঠন অঙ্কনটা আগে আমরা শিখি, সাধারণ রূপরেখাটা আগে বসাব। সি ডবল বন্ড ও, কিটো গ্রুপ হচ্ছে সি ডবল বন্ড ও, যেমনটা আমি লিখেছি। এর পাশের কার্বন, পাশের কার্বন সি ডবল বন্ড ও, তার পাশের কার্বন, এইটা হচ্ছে কার্যকরীমূলক সি ডবল বন্ড ও। এর সঙ্গে যুক্ত প্রথম কার্বনকে বলা হয় আলফা কার্বন। সি ডবল বন্ড ও এর সঙ্গে যুক্ত প্রথম কার্বনকে বলা হয় আলফা কার্বন। কার্যকরী মূলকের সঙ্গে যুক্ত প্রথম কার্বনকে বলা হয় আলফা কার্বন। আর এই কার্বনে যদি হাইড্রোজেন লেগে থাকে, আমরা একটা হাইড্রোজেন মিনিমাম বসাইলাম, বাকি কার্বনের দুই হাতে যে কেউ লেগে থাকে, ওটা নিয়ে আর আমাদের মাথা ঘামিয়ে লাভ নেই। সি ডবল বন্ড ও তার পাশের কার্বনে একটা কে লেগে আছে, এই হাইড্রোজেনটাকে বলা হয় আলফা হাইড্রোজেন। যদি হাইড্রোজেন না থাকতো তাহলে টটোমারিজমের তো কোনো গল্পই আসতো না। আচ্ছা, সে তিনটেও থাকতে পারে, দুটোও থাকতে পারে, মিনিমাম কটা চাই? একটা আছে। এই যৌগটার কাছে তার রূপের নামটা লিখে দাও কিটো। যৌগটার গঠন নামটা হচ্ছে কিটো, কিটো গঠন। এবারে গতিশীল সাম্যাবস্থার চিহ্নটা দিয়ে দিই, গতিশীল সাম্যাবস্থার চিহ্ন আমরা দিয়ে দিলাম। দিয়ে কিটো থেকে এনলের এই যে হাতটা একটু ঘোরাতে হবে। সিএইচ, এই বন্ধনটা ডবল বন্ড করবে, এই বন্ডটা ভেঙে অক্সিজেনের দিকে সরে যাবে, দুবার তীরটা ঘুরবে। এই বন্ধনটা ডবল বন্ড করবে, এই ডবল বন্ডটা ভেঙে ওর দিকে সরে যাবে। অ্যারো চিহ্ন না দিলেও কোনো ক্ষতি নেই, কিন্তু প্রথমবার যেহেতু আমরা শিখতে বসেছি অ্যারো চিহ্নটা দিয়েই শিখব। এই বন্ধনটা ডবল বন্ড করবে, এই ডবল বন্ডটা ভেঙে ওপরের দিকে চলে যাবে। তাহলে ডান দিকের কি গঠনটা হচ্ছে লিখিত সি লিখলাম, আগে মিলিয়ে নাও তারপরে লিখবে সি। ডবল বন্ড ও ডবল বন্ড ভেঙে গেছে, তাহলে কটা বন্ড থাকবে? একটা বন্ড ও, সিঙ্গেল বন্ড ও। এই যে এইচটা মানে আলফা হাইড্রোজেন, টটোমারিজম আর অন্য কিছু নয়, আলফা হাইড্রোজেনের মাইগ্রেশন বলে জাম্প দেওয়াকে বলা হয় মাইগ্রেশন। কেমিস্ট্রি ভাষায় কি বলে মাইগ্রেশন। কেউ যদি ধরো এখান থেকে এই যে স্কুলের গন্ডি জাম্প দিয়ে চলে গেল, বাড়ি যাবে, টিফিনে ছুটি হয়নি, সে ধরো খেয়ে আসেনি কিনা, আমাকে বাড়ি যাওয়ার টাইম চলে এসেছি, তখন কিনা গেট লাগানো আছে, জাম্পিংয়ের জন্য প্রস্তুত, তখন বলা হচ্ছে এ মাইগ্রেট হচ্ছে। কোথা থেকে? না এখান থেকে বাড়ির রাস্তা থেকে। হ্যাঁ, অবশ্য এই যে ভগবানপুর স্কুলের সমস্যা নেই, তার চারদিক খোলা আছে, যে চোখ বন্ধ করে হাঁটলেও তার ডিঙানো হয়ে গেছে, হ্যাঁ, ওটালে আর কোনো সমস্যা নেই। আচ্ছা, সিএইচ হাইড্রোজেনটা লাফিয়ে লাফিয়ে অক্সিজেনের কাছে আসবে, তাহলে এই ওতে আমরা এইচটা বসিয়ে দেবো। এই টটোমারিজমে সবসময় হাইড্রোজেনটা শিফট হয়, মাইগ্রেট করে, এখান থেকে লাফিয়ে লাফিয়ে কার কাছে এসেছে? ওর কাছে এসেছে ও। আচ্ছা, এই বন্ধনটা সিএইচের যে বন্ধনটা, এটা এখানে ডবল বন্ড করে গেল, তাহলে এখানে আমরা ডবল বন্ড বসাই, ডবল বন্ড বসাই দিয়ে কার্বন যেমন ছিল তাই, তার দু হাতটা যেমন ছিল তাই পড়ে থাকবে। তাহলে পুরো রূপটা আরেকবার মিলিয়ে নাও। সির সঙ্গে যে এইচটা ছিল, এই এইচটা লাফিয়ে লাফিয়ে কার কাছকে চলে এসেছে? অক্সিজেনের কাছকে চলে এসেছে ও এইচ। আর এই বন্ধনটা এখানে কি বন্ড করে গেছে? ডবল বন্ড করে গেছে। আচ্ছা, এই রূপটার নাম আমরা লিখি। ডবল বন্ড থাকলে তার নাম হয় ইন, ও এইচ থাকলে নাম হয় অল। ইন যুক্ত অল সমান এনল, ENOL। বাংলায় যেভাবে লিখ, ইংরেজি স্পেলিংটা এটাই হয়।
কিটো থেকে এনল। তাহলে ছিল কিটো রূপ, ভদ্রলোক পরিবর্তিত হয়েছে কোন রূপে? এনল। একই ব্যক্তি তার কটা রূপ পাচ্ছি? দুটো, কিটো রূপ আর এনল। এই যে একটা অপরটাতে দ্রুত পরিবর্তিত হলে এদের মধ্যে যে সাম্যাবস্থা সৃষ্টি হয় তাকে বলা হয় কিটো এনল টটোমারিজম। আর এই ঘটনাটাকে বলা হয় জোড়াগুলিকে বলে পরস্পরের কিটো এনল টটোমার। তাহলে তোমাকে পরীক্ষায় একটা যৌগ দিয়ে বললো এর টটোমারিজম গঠনটা লিখো, তুমি গঠনটাতে দেখতে পাবে তার কিটো রূপ আছে, সঙ্গে সঙ্গে তার কি রূপটা বসাবে? এনলটা গঠন করে। এবার গঠনটা কিভাবে হবে আর একবার মিলিয়ে নাও। আলফা পজিশনে কার্বনের সঙ্গে যে এইচটা আছে ওই এইচটাকে লাফিয়ে লাফিয়ে কার সঙ্গে যোগ করতে হবে? অক্সিজেনের সঙ্গে যোগ করো। আর কার্বন আর কার্বনের মাঝখানে কি বন্ড? ডবল বন্ড পড়বে, ওটা হবে ওইচ, মাঝে পড়বে ডবল বন্ড। এবারে প্রশ্ন যেটা, কিটো থাকলে উত্তর হবে এনল, আবার উল্টোটা যদি থাকে এনল যদি থাকে তখন উত্তর করতে হবে কিটো। উল্টো হাতটা একবার ঘুরিয়ে দেখে নাও, এনলে চলে যাও। যদি ডান দিকে রূপটা থাকে তাহলে বাম দিকের রূপটা আসবে, এই যে ওইচটা হবে ডবল বন্ড ও, উল্টো দিকে তীরটা ঘুরিয়ে দাও, ওইচটা হবে ডবল বন্ড ও, আর এই ডবল বন্ডটা ভেঙে কার্বনের দিকে সরে গেল। মানে সবসময় হাইড্রোজেনেরই স্থান পরিবর্তন হবে, আর কারণ নয়, কেবল হাইড্রোজেন। ওইচটা হবে ডবল বন্ড ও, আর এই ডবল বন্ডটা ভেঙে কার দিকে? কার্বনের দিকে, তখন বাম দিকেরটা হবে উত্তর। এই যে মিলিয়ে দিচ্ছি, ওইচটা ডবল বন্ড ও, আর এই হাইড্রোজেনটা কার কাছে লেগে গেছে? কার্বনের কাছে লেগে গেছে। ওকে, আচ্ছা এবারে আমরা এর এক্সাম্পলে আসি। ইএক্স কিটো এনল টটোমারিজমের পর উদাহরণ। ওকে, আচ্ছা CH3 সি ডবল বন্ড ও, CH3 সি ডবল বন্ড ও। আচ্ছা CH2 এর একটা এইচকে ভেঙে লিখো, CH আর বন্ধন দিয়ে একটা এইচকে আমরা ভেঙে লিখলাম, একটা আলফা হাইড্রোজেন আমরা আলাদা করে লিখলাম। সি ডবল ও C2H5, CH3 সি ডবল বন্ড ও, CH বন্ধন বরাবর লিখলাম একটা H, বাকি সি ডবল ও C2H5। আচ্ছা যৌগটার কাছে নামটা লিখে দাও, ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট, ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট, ভদ্রলোকের এই এত বড় নাম, ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট। ব্র্যাকেটে কিটো রূপ, কিটো বলে দাও, কিটো। তাহলে কিটো রূপ আছে। এবারে রিভার্সিবল সাইনটা দিয়ে দাও, গতিশীল সাম্যাবস্থা চিহ্ন, যেটাকে আমরা বলি টটোমারিজম চিহ্ন। হাত একই রকম ঘোরাও, এই এইচটা ডবল বন্ড করলো, এই ডবল বন্ডটা ভেঙে ওর দিকে সরে গেল, যেমন ওপরের রূপটা দেখানো আছে। ওই যে একটা এইচ ভেঙে লেখা আছে, ওইটা ডবল বন্ড করলো, ডবল বন্ডটা ভেঙে ওর দিকে চলে গেছে। তাহলে ডান দিকে গঠনটা লিখি, CH3 সি ওতে লাগবে এইচ, OH ডবল বন্ড CH, বাকি যে যেমন পড়ে আছে তাই থাকবে, সি ডবল ও C2H5। আচ্ছা এটা হচ্ছে এনল, ছিল কিটো, হয়ে গেছে এনল। আচ্ছা একটা তাহলে কিটো রূপ, আর একটা হচ্ছে তার এনল রূপ। ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট এটাই কিটো এনল টটোমারিজমের একটা সর্বোৎকৃষ্ট উদাহরণ। একইভাবে তারপরের ইএক্সে আসা যাক, আমরা নিজেরাই এবারে গঠনটার জন্য চেষ্টা করি। ইএক্স CH3 সি ডবল বন্ড ও, পরেরটা CH3-র একটা এইচকে ভেঙে লিখো, CH2 আর H, এই রূপটার নাম হচ্ছে কিটো রূপ। CH3 সি ডবল বন্ড ও, CH2 আর একটা এইচকে আলাদা করে লিখলাম। প্রশ্নে এইচটা ভেঙে লেখা থাকবে না, আমরা শিখছি বলে এইচটা আলাদা করে। তাহলে এবার এর এনল রূপটা বসিয়ে দেই, এই বন্ধনটা ডবল বন্ড করলো, এই বন্ডটা ভেঙে ওর দিকে সরে গেল। তাহলে ডান দিকে পাবো CH3 সি ওতে লাগবে এইচ, আর এদিকটা হবে ডবল বন্ড CH2, ডবল বন্ড CH2।
ছিল কিটো, হয়ে গেছে এনল। দ্যাট ইজ কল্ড কিটো এনল টটোমারিজম। হাত ঘুরেছে? আচ্ছা, একইভাবে এবার উল্টোটায় আসা যাক। তোমাকে এনল গঠন দিয়েছে, লিখতে হবে তার কিটো রূপ। তারপরে রিএক্স। আচ্ছা, CH2 ডবল বন্ড CH OH, CH2 ডবল বন্ড CH OH, এটা হচ্ছে এনল রিভার্সিবল। টটোমারিজমের চিহ্নটা বসিয়ে দাও। CH2 ডবল বন্ড CH OH ছিল এনল, এবারে হবে কিটো। আমরা কিটো রূপটা এবারে বসাবো কিভাবে? এই যে OH-টা হবে ডবল বন্ড, আর ডবল বন্ডটা ভেঙে কার্বনের দিকে সরে আসবে। OH-টা হবে ডবল বন্ড, ডবল বন্ডটা ভেঙে কার্বনের দিকে সরে আসবে, উল্টো গঠনটা আসবে। তাহলে ডান দিকটা যেটা হবে তোমরা আগে লিখো, আমি শুনবো। ডবল বন্ড কোথায়? আচ্ছা, তাহলে গঠনটাই বসাই। OH-টা ডবল বন্ড, আর ডবল বন্ডটা ভেঙে কার্বনের দিকে সরে আসলো। তাহলে এটা ছিল CH2, আর এই H-টা এখানে এসে জুড়ে যাবে। একসঙ্গে লিখে দাও, CH3 বন্ড CH, ওটাকে লিখো ডবল বন্ড, ওটাকে লিখবো ডবল বন্ড। এটাই হচ্ছে কিটো এনল টটোমারিজম। কিটো ছিল এনল হয়েছে, এনল ছিল কিটো হয়েছে। তাহলে এটা প্রকারভেদের 1 নম্বরে আছে। 2 নম্বরে আছে। 2 নম্বরে নাইট্রো হাইফেন অ্যাসিনাইট্রো, হ্যাঁ, নাইট্রো অ্যাসিনাইট্রো টটোমারিজম। নাইট্রো অ্যাসিনাইট্রো টটোমারিজম। শোনো, তাহলে দুটো রূপ, একটা হচ্ছে নাইট্রো রূপ, আর তার পরিবর্তিত রূপ হবে অ্যাসিনাইট্রো। আমরা আগে সংক্ষিপ্ত ফর্মটা দেখাই। এই যে সি কাছে এইচ, এন ডবল বন্ড অসমযোজী ও, এইটা এই রূপটা আগে লিখব। নাইট্রো হচ্ছে NO2, এন ডবল বন্ড অসমযোজী ও NO2, পাশের কার্বনে একটা এইচ আছে। এইটা হচ্ছে কার্যকরীমূলক NO2, তার সঙ্গে যুক্ত প্রথম কার্বনকে বলা হয় আলফা কার্বন, আর ওটাতে যদি হাইড্রোজেন থাকে তাহলে সেটা হবে আলফা হাইড্রোজেন, সেটা হবে আলফা হাইড্রোজেন। তাহলে যৌগটিতে কটা আলফা হাইড্রোজেন আছে বলো? একটা আছে মিনিমাম। এই রূপটার নাম হচ্ছে নাইট্রো, এই রূপটার নাম হচ্ছে নাইট্রো। এবারে টটোমারিজমের চিহ্নটা দিয়ে দাও। একই নিয়ম, তুমি আগে যেটা শিখলে নতুনের ক্ষেত্রেও তাই। এই যে এই বন্ধনটা ডবল বন্ড করলো, এই ডবল বন্ডটা ভেঙে ওর দিকে সরে আসবে, একই রকম। CH বন্ধনটা ডবল বন্ড করবে, ডবল বন্ডটা ভেঙে অক্সিজেনের দিকে সরে আসবে, আগেরই মতন তীর হচ্ছে। দেখো, আগেরটায় কার্বন ডবল বন্ড অক্সিজেন ছিল, এখানে নাইট্রোজেন ডবল বন্ড অক্সিজেন, আর বাকি সব একই। নিচের এই বন্ধনটা ডবল বন্ড, এই বন্ডটা ভেঙে ওর দিকে সরে এসেছে। ওকে, তাহলে ডান দিকে রূপটা আমরা লিখি। সি, তার দুদিকে দুটো বন্ড যেমন আছে থাক, ডবল বন্ড N, ওতে লাগবে H, OH, আর এটা যেমন আছে অসমযোজী ও, সেটাই থাকবে। আচ্ছা, এর নাম বসিয়ে দাও অ্যাসিনাইট্রো, ACI-NITRO, ছিল নাইট্রো, হয়ে গেছে অ্যাসিনাইট্রো, নাইট্রোটা হয়ে গেছে অ্যাসিনাইট্রো। যেমন EX, এক্সাম্পল CH2, একটা এইচকে ভেঙে লিখো, N ডবল বন্ড ও অসমযোজী ও, CH2 আর একটা এইচ ছিল CH3, আমরা একটা আলফা হাইড্রোজেনকে ভেঙে লিখলাম, N ডবল বন্ড ও অসমযোজী ও, এটা রিভার্সিবল। টটোমারিজমের চিহ্ন দিয়েছি।
তাহলে ডান দিকে রূপটা এবার আমরা লেখার চেষ্টা করি, কি দাঁড়ায় দেখি তো, লিখি, ভুল হয় হোক। হ্যাঁ, এই বন্ধনটা ডবল বন্ড, আর এই ডবল বন্ডটা ভেঙে ওর দিকে সরে গেল। তাহলে ডান দিকে আসবে CH2 ডবল বন্ড N, ওতে লাগবে H, আর এটা হবে অসমযোজী। হ্যাঁ, ওতে লাগবে H আর এটা লাগবে অসমযোজী। আচ্ছা, এটা হচ্ছে তাহলে টটোমারিজমের দ্বিতীয় ভাগ। আর 3 নম্বরে আসি। না, আচ্ছা, তৃতীয়টা আসি, নাইট্রোসো। নাইট্রোসো অক্সিমেনো, নাইট্রোসো অক্সিমেনো টটোমারিজম, নাইট্রোসো অক্সিমেনো টটোমারিজম। নাইট্রোসো অক্সিমেনো টটোমারিজম। আচ্ছা, গঠনটা আমরা লিখি, সিতে একটা এইচ, বাকি দু হাতে যে কোনো গ্রুপ লিখে থাকে। CH N ডবল বন্ড ও, নাইট্রোসো গ্রুপ, NO গ্রুপকে বলা হয় নাইট্রোসো, N ডবল বন্ড ও। ওই আগেরটারই সমতুল্য, এখানে অসমযোজীও ছিল, এটাতে থাকবে না। টটোমারিজমের চিহ্ন দিয়ে দাও, দুমুখ চিহ্ন। আচ্ছা, এই CH এই বন্ধনটা ডবল বন্ড করলো, আর এই ডবল বন্ডটা ভেঙে ওর দিকে সরে গেল। এক্স্যাক্টলি একই, একটু আগে যেটা ছিল। তাহলে ডান দিকে রূপটা আমরা পাবো, সি তার দু হাতে যেই থাক, ডবল বন্ড N, সিঙ্গেল বন্ড ওতে লাগলো H, ওটা হবে OH। এই রূপটার নাম নাইট্রোসো, আর এদিকে রূপটার নাম অক্সিমেনো। ছিল নাইট্রোসো, হয়ে গেছে অক্সিমেনো, তাই এটাকে বলা হয় নাইট্রোসো অক্সিমেনো টটোমারিজম। নাইট্রোসো অক্সিমেনো টটোমারিজম। ওকে, যেমন EX, CH2 একটা এইচ আমরা আলাদা করে লিখলাম, N ডবল বন্ড ও, CH2 একটা এইচ আলাদা করে লিখলাম, ছিল CH3, CH2H, N ডবল বন্ড ও, টটোমারিজমের চিহ্ন দিয়ে দিয়েছি। তাহলে এই বন্ধনটা ডবল বন্ড করলো, এই ডবল বন্ডটা ভেঙে ওর দিকে সরে এলো। হ্যাঁ, তাহলে ডান দিকে রূপটা হবে CH2 ডবল বন্ড N OH। এটা ছিল নাইট্রোসো, হয়ে গেছে অক্সিমেনো। যাই হোক, লাস্ট দুটো টটোমারিজম উচ্চ মাধ্যমিকে খুব একটা হয়তো লাগে না, কিন্তু কিটোএনল টটোমারিজম একেবারে অর্গানিকের নিত্য সঙ্গী বলে বলা হয়। হয়েছে, এই হচ্ছে অল ডিটেলস গঠনগত সমাবয়বতা। আবার 6টা ভাগ এক এক করে আমরা মিলিয়ে দিই। প্রথমটাতে কার্বনের শৃঙ্খল পরস্পরের থেকে আলাদা, দ্বিতীয়টাতে কার্যকরী মূলকের অবস্থান আলাদা, তৃতীয়টাতে কার্যকরী মূলকটাই আলাদা, চতুর্থটাতে অ্যালকিল গ্রুপ পরস্পরের থেকে আলাদা, পঞ্চম একটা মুক্ত গঠন আর একটা বদ্ধ গঠন, আর 6 নম্বরে যেটা টটোমারিজম, আলফা হাইড্রোজেনের স্থান পরিবর্তন, একটা গঠন থেকে আর একটা গঠনে কেবল আলফা হাইড্রোজেনের স্থান পরিবর্তন, সেটা হচ্ছে টটোমারিজম। আচ্ছা, এই হচ্ছে তাহলে 1 নম্বরে গেল টোটাল গঠনগত সমাবয়বতা। এবারে নতুন করে আন্ডারলাইন করো ত্রিমাত্রিক সমাবয়বতা। ত্রিমাত্রিক সমাবয়বতা, ত্রিমাত্রিক সমাবয়বতা, ত্রিমাত্রিক সমাবয়বতা। আচ্ছা, ত্রিমাত্রিক সমাবয়বতা কি শোনো, এটাকে বলা হয় ত্রিমাত্রিক বিন্যাস পরস্পরের থেকে আলাদা হয়ে গেছে। ত্রিমাত্রিক বিন্যাস আমরা বাইর থেকে দেখলাম দুটো গঠন প্রায় একই, কোনো আলাদা আমাদের চোখে পড়ছে না,
যদি আলাদা হতো তাহলে সেটা গঠনগত সমাবয়বতার অন্তর্গত হতো। দুটো গঠন প্রায় একই, কিন্তু তা সত্ত্বেও একদম কাছে গিয়ে দেখলাম যে একেবারে দুটো গঠন এক্স্যাক্টলি একই হচ্ছে না। ধরো বাইর থেকে দেখে মনে হয় দুটোই চতুর্ভুজ, মানে দুজনের গঠন একই, কিন্তু কাছে গিয়ে দেখা গেল একটা রম্বস আর একটা ট্রাপিজিয়াম হয়ে গেছে, চতুর্ভুজের যে ভাগ। তাহলে বাইর থেকে একই রূপ মনে হলেও প্রকৃতপক্ষে তাদের গঠনটা একদম একই নয়। এক কথায় ত্রিমাত্রিক বিন্যাস যদি গঠনগুলোর ক্ষেত্রে আলাদা হয়, ত্রিমাত্রিক বিন্যাস অর্থাৎ একটা কার্বনের 4 হাতে 4টা গ্রুপ আছে, একটা গঠনে 4টা গ্রুপ যেমনভাবে আছে, আর একটা গঠনে 4টা গ্রুপ একটু যেন স্থান পরিবর্তন করে গেছে, একেবারে এক্স্যাক্টলি একই গঠন আমরা দেখতে পাচ্ছি না, তখনই সেই জোড়াগুলিকে বলা হয় পরস্পরের ত্রিমাত্রিক সমাবয়বী, আর এই ঘটনাটাকে বলা হয় ত্রিমাত্রিক সমাবয়বতা। তাহলে ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার দরুন যে সমাবয়বতা দেখা যায় তাকে বলা হয় ত্রিমাত্রিক সমাবয়বতা, আর জোড়াগুলিকে বলা হয় পরস্পরের ত্রিমাত্রিক সমাবয়বী। আমরা এর 3টে ভাগ আছে। প্রথম ভাগটায় আসি, 1 নম্বরে দাও, জ্যামিতিক সমাবয়বতা। প্রথম ভাগটায় আসি, জ্যামিতিক সমাবয়বতা। জ্যামিতিক সমাবয়বতা, প্রথম ভাগটায় আসি, জ্যামিতিক সমাবয়বতা। জ্যামিতিক সমাবয়বতা হচ্ছে জোড়া দুটির জ্যামিতিক গঠন পরস্পরের থেকে আলাদা, জোড়া দুটির জ্যামিতিক গঠন পরস্পরের থেকে আলাদা হয়ে গেছে, তখনই এদেরকে আমরা বলি জ্যামিতিক সমাবয়বতা। এর আবার বেশ কয়েকটা নাম আসবে। প্রথমে এতে জ্যামিতিক সমাবয়বতার প্রথম ভাগ, খুব সুন্দর দুটো নাম, সিস ট্রান্স, সিস অবলিক ট্রান্স সমাবয়বতা, সিস ট্রান্স সমাবয়বতা। আচ্ছা, প্রথম ভাগটার নাম হচ্ছে সিস ট্রান্স সমাবয়বতা। সিস আর ট্রান্স, সিস মানে একই দিক, ট্রান্স মানে উল্টো দিক। আচ্ছা, আমরা একটা সংক্ষিপ্ত গঠন লিখি, কার্বন ডবল বন্ড কার্বন, কোনটা সিস গঠন আর কোনটা ট্রান্স গঠন? কার্বন ডবল বন্ড কার্বন, এই কার্বনের 2 হাতে 2টো গ্রুপ লেগে আছে, একটা এ আর একটা বি। একই গ্রুপ দুটো হওয়া চলবে না, দুটো ভিন্ন গ্রুপ হতেই হবে। কার্বনের সঙ্গে 2টো গ্রুপ, একটা এ আর একটা বি, আর এদিকের কার্বনের 2টো গ্রুপ এক জোড়া যেন একই হয়, মানে এখানে এ আছে এদিকে এ হতে পারে, বা বি আছে এদিকে বি হতে পারে। কোনো এক জোড়া গ্রুপ কার্বন ডবল বন্ড কার্বনের যেন একই হয়, একই গ্রুপ যেন বোথ সাইডে থাকে। এবার তারা যদি একই দিকে থাকে, ধরো এদিকে এ লিখলাম আর এদিকে বিও হতে পারে, আবার সিও থাকতে পারে। কমপক্ষে এক জোড়া গ্রুপ যেন ডবল বন্ডের একই দিকে থাকে। যদি একই প্রকার গ্রুপ ডবল বন্ডের একই দিকে অবস্থান করে, তাহলে সেই গঠনকে বলা হয় সিস গঠন। CIS দিয়ে হাইফেনটা লিখতে হয়, বা বাংলায় লিখলে সিস হাইফেন। সিস সমাবয়বী, কার্বন ডবল বন্ড কার্বনের একই দিকে যদি একই প্রকার গ্রুপ থাকে, এক জোড়া গ্রুপ যেন দুটো কার্বনে থাকে, যদি আলাদা হয় তাহলে তার জন্য কোনো কালেও সিস ট্রান্স সম্ভবপর নয়। কার্বন ডবল বন্ড কার্বন, এই দুটো কার্বনের একই দিকে যদি একই প্রকার গ্রুপ থাকে, বাকি এক জোড়া একই হতেও পারে আলাদা হতে পারে। এরও সেই দিকে এ আছে, এর যেদিকে বি এর সেদিকে বিও হতে পারে, আবার অন্য কেউ থাকতে পারে। তাহলে এই গঠনকে আমরা কি বলে ডাকবো? সিস। সিস গঠন থেকেই ট্রান্সটা আঁকতে হয়। ট্রান্স আঁকার নিয়ম, একটা সাইড একই থাকবে আর একটা সাইডের হাত দুটোকে উল্টে দাও। তাহলে এদিকে আমরা এঁকেলে কার্বন ডবল বন্ড কার্বন, এদিকে এ এদিকে বি, বাম সাইড একই থাকবে যেমন আছে, ডান সাইডের হাত দুটোকে উল্টে দাও, এদিকে এর উল্টো দিকে এ আর এদিকে বি বা সি, যে কেউ হতে পারে। ট্রান্স মানে উল্টো দিক, দেখো এর উল্টো দিকে এটা এসেছে, তাই এই রূপটাকে বলা হয় ট্রান্স। ট্রান্স সমাবয়বী। আবার মিলে দেই সিস আর ট্রান্স। কার্বন ডবল বন্ড কার্বনের
এক জোড়া গ্রুপ একই দিকে থাকলে সিস, ওই এক জোড়া গ্রুপ উল্টো দিকে থাকলে তার নাম হয় ট্রান্স। সিস আঁকলেই তবে ট্রান্স সম্ভব, সিস থেকেই ট্রান্সটা আঁকা হয়। এ যেমন এইটা দেখে এর সমাবয়বী আঁকা হয়, বাম সাইড একই থাকবে, ডান সাইডের হাত দুটোকে উল্টে দেওয়া হলো। যেমন ইএক্স, তোমাকে এই অ্যালকিনটা দিয়েছি CH3 CH ডবল বন্ড CH CH3, এই অ্যালকিনটা দিয়েছি CH3 CH ডবল বন্ড CH CH3। হ্যাঁ, অ্যালকিনের সমাবয়বী মানে সিস আর ট্রান্স, সিস আর ট্রান্স। তাহলে এইটাতে কার্বন ডবল বন্ড কার্বন, কার্বন ডবল বন্ড কার্বন লিখলাম। দেখো এই কার্বনের দু হাতে কে কে লেগে আছে দেখো তো, একটা H আর একটা CH3। এ যেমন খুশি দুদিকে দুটো বন্ড দিয়ে দুটো গ্রুপ আমরা লিখলাম, এদিকে লিখলাম H, এদিকে লিখলাম CH3, এটা। আর উল্টো দিকের কার্বনেও দুটো গ্রুপ কে কে আছে, H আর CH3। এর H যেদিকে তার Hটাকে সেই দিকেই লিখতে হবে, আর বাকি হাতে CH3। এখানে দুজোড়া গ্রুপের মিল আছে, এমন কোনো কথা নেই যে দুজোড়া গ্রুপের মিল থাকবে, কিন্তু মিনিমাম এক জোড়া গ্রুপ। তাহলে দুটো H একই দিকে, তাই এই যৌগটার নামের আগে চলে আসবে সিস। এর নাম ধরো বিউটুইন, ওটা নাম আমরা লিখবো না, কিন্তু নামের আগে কীটা ব্যবহার করব, সে সমাবয়বীও লিখতে পারো, না হলে বিউটুইন। যৌগটা হচ্ছে বিউটুইন, এটা তার সিস গঠন দেখানো হলো। তাহলে এবার পাশে ট্রান্সটা আমরা এঁকে দিই, কার্বন ডবল বন্ড কার্বন, এক হাতে H এক হাতে CH3, তখন হাত দুটো উল্টে দাও, উল্টো দিকে CH3 এদিক বরাবর H, দেখবে গ্রুপ দুটো পরস্পরের উল্টো দিকে, CH3 উল্টো দিকে CH3 বা H এর উল্টো দিকে H। ট্রান্স মানে উল্টো দিক, সিস মানে একই দিক। তাহলে এটা হবে ট্রান্স বিউটুইন বা ট্রান্স সমাবয়বী বিউটুইন। তাহলে এই যৌগটার সিস আর ট্রান্স গঠন এখন আঁকো দেখি, CH3 CH ডবল বন্ড CH C2H5 ডবল বন্ড CH C2H5। তাহলে গঠনটাতে কার্বন ডবল বন্ড কার্বন, আচ্ছা এর দু হাতে, এক হাতে CH3 এক হাতে H, বাকি C2H5 আর H। এখানে এক জোড়া গ্রুপের মিল আছে H, তাহলে এই রূপটার নাম হবে সিস, আর এর ট্রান্সটা হবে কার্বন ডবল বন্ড কার্বন CH3H H আর C2H5, এটা হচ্ছে ট্রান্স, ট্রান্স সমাবয়বী। এটা সিস আর এটা ট্রান্স, এই হচ্ছে জ্যামিতিক সমাবয়বতা। ওকে, আচ্ছা এতটাই আজকে থাকলো, পরের দিনে